তক্ষুনি সিঁড়িতে পায়ের শব্দ পেল তুষি। নামছেন তনিমা। ওকে দেখে অবাক হয়ে বললেন, ওমা তুষি, এত সকাল সকাল যে কি ব্যাপার? ঘুম ভেঙে গেল। গরমে বোধহয়, তাই না? কতবার যে মনে করলাম সার্থকে একটা ফ্যানের কথা বলবো। আচ্ছা নিচে নামুক, আজই বলবো। তুষি মাথা নাড়ল। তনিমা বললেন, চা খাবে? না না না। একা একা কি করবে তাহলে? ইউসাও তো ওঠেনি। যাও তবে বাগান থেকে হেঁটে এসো, ভালো লাগবে। তুষির কণ্ঠে অবিশ্বাস আর আনন্দ একসাথে শোনালো। বাগানে যাব সত্যি। হ্যাঁ যাও, কিন্তু ভুলেও পালাতে যেও না আবার। তুষি উদ্বেগ নিয়ে বললেন, এ বাবা, না না না, ওনাকে ছেড়ে আমি কোথায় যাব? তনিমা দুই ভ্রু উঁচাতেই থতমত খেয়ে বলল, না মানে বলতে চাচ্ছিলাম, এখান থেকে আমি কোথায় যাব? ভদ্রমহিলা ঠোঁট চেপে হাসলেন। আঁচল থেকে চাবির গোছাটা খুলে দিয়ে বললেন। এটা দিয়ে খুলবে, যাও। তুষি ভদ্রের ন্যায় চাবি হাতে নিল। এপাশ ফিরে চোখ খিচে জিভ কাটলো আস্তে। মুখ ফসকে কি একটা কথা বেরিয়ে গেল। ইস, ভাগ্যিস উনি কিছু বোঝেননি। বাগান লনের ডান দিকে। তুষি আজ প্রথম এলো এখানে, এবং সেই সাথে আবিষ্কার করে ফেলল এই জায়গাটা ওর স্বপ্নে দেখা পুরীর মতো সুন্দর। চারপাশের সব রং, সব সৌন্দর্য যেন হুড়মুড় করে দৃষ্টিতে ঝাঁপিয়ে পড়ছে। পায়ের নিচের নরম মাটি ঠিক এক টুকরো মেঘ, কত রঙের ফুল, হাওয়ার তালে পাপড়িগুলো দুলছে ওদের। তুষির টুকটুকে ঠোঁট জোড়া আপনা আপনি দুপাশে সরে গেল। বাগান তো নয়, যেন শান্তিনী। ইস, বিটকেলটা ওই স্টোর রুমে না দিয়ে ওকে এখানে শুতে দিল পারত। রোজ এক দফা রোদ আর বৃষ্টির সাথে সময় গুনত তুষি। ফুলের সাথে হাসত, বাতাসের মোহে উঠত। ধ্যাত, তুষির হঠাৎ চোখ পড়ল অদূরে। কাঠের দোলনা দেখে এক ছুটে চলে গেল সেখানে। স্ফূর্তচিতে বসল। তারপর এক পায়ে ভর দিয়ে ধাক্কা দিতেই দোলনা দুলে ওঠে। তার শীর্ণ শরীর সহ বাতাসে উড়ে বেড়ায়। তুষি আনন্দে খলবলিয়ে উঠল। খিলখিলে এক হাসি কণ্ঠ ফুঁড়ে ছিটকে এসে লুটিয়ে পড়ল বাতাসে। ইয়াসিরের আজ থানায় যাওয়ার তাড়া নেই, তাও স্বভাবসুলভ নিয়ম মাফিক সকাল সকালে উঠল সে। তনিমা এর মাঝে কফি দিয়ে গেলেন। ধোঁয়ায় ভর্তি মগ নিয়ে বারান্দায় থাই গ্লাস সরিয়ে মাত্র এসে দাঁড়িয়েছে সে। কোত্থেকে ভেসে আসা হাসির ঝঙ্কার শুনে মগে চুমুক দিতে গিয়েও থামল ইয়াসির। ঘাড় ফিরে চাইল ভালো করে। দোলনায় দুলতে থাকা হলুদ জামা পরা মেয়েটা ওর চেনা, তুষি। ইয়াসিরের কপাল বেঁকে গেল অমনি। বিড়বিড় করে বলল, এই চোর বাইরে গেল কি করে? তুষি যখন ভুবন ভুলে দুলছিল, আচমকা দুটো হাত এসে কাঠটা ঠেলে দিল একটু। দোলনার শিকল গায়ে জোর দেখাতেই হকচকে ফিরল তুষি। সহসা চমৎকার করে হাসল অয়ন। গুড মর্নিং। অমনি এক লাফ দিয়ে উঠে দাঁড়ায় মেয়েটা। অয়ন ভ্রু চালো। ভয় পেয়েছ? আপনি মানে এখানে এত সকালে? তুষির মনে ভয়। দাদি বলেছে খুব সকাল আর সন্ধ্যায় জিন মানুষের লেবাস ধরে ঘোরাঘুরি করে। কোনোভাবে এটাও জিন না তো? অয়নের কণ্ঠ স্বাভাবিক, বলল, বাগান আমি রোজ সকালে আসি। আজকে ওখানে বসে পড়ছিলাম, তোমাকে দেখে উঠে আসা। হাত দিয়ে অদূরের চেয়ারে টেবিল দেখালো সে। তারপরও দুটো মোটা মোটা বই দেখে চোখ কপালে তুলল তুষি। বাবা, এটা সারাদিন পরে। নিশ্চিন্ত মেয়েটা মাথা নাড়ল এবার। হাসলো এতক্ষণে, বলল, ও, তাহলে চিন্তা নেই। কিসের চিন্তা? কিছু না, এমনি। তুষি বোকা বোকা হাসছে, কথা এড়াতে বলল, আপনাদের গাছে অনেক ফুল, কত সুন্দর সুন্দর গোলাপ। আমার অনেক ভালো লেগেছে জায়গাটা। আমাকে যদি প্রতিদিন আসতে দিত। তুমি আসতে চাও? তুষি ঘাড় নাড়ল সজোরে। বেশ, আমি ব্যবস্থা করে দেব, তবে উল্টাপাল্টা কিছু করা যাবে না। না না না, একদম না, আমি ভালো হয়ে যাচ্ছি। অয়ন চুপ করে গেল। সময় নিয়ে কাটিয়ে তুলল ইতস্তত ভাব। আস্তে ধীরে বলল, তুষি, কিভাবে বলবো আমি বুঝতে পারছি না। কালকের জন্য আমি ইসলামলি সরি। তখন খুব জরুরি কাজ থাকায় বেরিয়ে যেতে হয়েছিল। ফিরলামও রাত করে, তাই তোমার সাথে দেখা হয়নি। প্লিজ
কালকের ব্যাপারটা নিয়ে কিছু মনে করো না প্লিজ। এত অনুনয়ের পিঠে মাছি তাড়ানোর মতো হাত নাড়ল তুষি। আরে ধুর, ওসব আমি কখন ভুলে গেছি। আপনি ইউষা সবাই এবার একটু রিলিজ হন। ওহ রিল্যাক্স। তুষি ঠোঁট টিপে মাথা চুলকালো। ইংরেজি বলতে চায় না, তাও বেরিয়ে যায় জিভ ফসকে। আবার ভুল, আবার বেজ্জতি। ওর মুখের অবস্থা দেখে মাথা নুয়ে হাসলো অয়ন। তারপর হলুদ ফুলে ভর্তি গাছের দিকে এগিয়ে গেল কয়েক পা। একটা রঙিন স্নিগ্ধ ফুল ছিঁড়ে এনে বাড়িয়ে দিল সামনে। বলল, আর বিউটিফুল ফ্লাওয়ার ফর অ্যানাদার বিউটিফুল লেডি। তুষি চোখের পাতা টুপটুপ করে ফেলল। অবোধ স্বরে শুধালো, আমার জন্য? অয়ন মাথা নাড়ে, তাড়া দেয়। ধরো। তুষি দোনামোনা করে হাতটা বাড়ালো। ফুল ধরতে ধরতে আচমকা চোখ পড়ল দোতলায়। ইয়াসি শক্ত পিলারের মতো দাঁড়িয়ে আছে সেখানে। ততক্ষণে গরম কফি শরবত হয়ে গেছে। তাতে কি, খুব তাজ্জব চোখজোড়া তার এখানে আটকে। ফুল দেয়া নেয়ার এই দৃশ্যটা যে অনাকাঙ্ক্ষিত। ইয়াসিরের তাকানোতে স্পষ্টতা, কিন্তু অজান্তে কেমন ঘাবড়ে গেল তুষি। দক্ষ শিকারীর ওই দৃষ্টির তোড়ে হাত খসে ফুলটা পড়ে গেল নিচে। অয়ন শ্বাস ফেলে দুপাশে মাথা নাড়ল। ফুলটা ঝুঁকে তুলে দিল ফের। এগিয়ে দেওয়ার পরেও তুষি ধরছিল না। কচলাতে থাকা হাতটা টান মেরে ধরে মুঠোয় ফুল গুজে দেয় অয়ন। কেমন করে বলে, কিছু জিনিস আঁকড়ে ধরতে শিখো তুষি। ইয়াসির সঙ্গে সঙ্গে বারান্দার উম্মুক গ্রিল চেপে ধরল তালুতে। খ্যাক করে ডাকলো, এই চোর, এই। একটা খড়খড়ে কণ্ঠে রুড়ো ডাকে তুষির ভেতর দুম করে শব্দ হলো কিছুর। ভয় ডরে চোখের পাতায় ঝড় নামিয়ে ঢোক গিলল মেয়েটা। অয়ন পিছু ফিরে চাইল এবার। বারান্দায় দাঁড়ানো ইয়াসিরকে এতক্ষণে দেখেছে সে, কিন্তু চেহারার সাবলীলতা এক ফোঁটা কমেনি। কারো বিয়ে করা বউকে সে যে ফুল দিচ্ছিল, সেসব নিয়ে একটুও বিব্রতকর ছাপ বসেনি মুখে। উল্টে হেসে হাত নাড়ালন অয়ন। স্ফূর্ত স্বরে বলল, গুড মর্নিং ভাইয়া। ইয়াসিরের তপ্ত চোখে পরিবর্তন এলো না, উত্তরও দিল না কোনো। সোজা সাপটা নির্দেশ করলো তুষিকেই। ভেতরে এসো। তারপর ঢুকে গেল ঘরে। অয়ন ভ্রু বাঁকিয়ে বলল, এই ভাইয়ার আবার কি হলো? তুষির কণ্ঠে ভয়। স্যার মনে হয় রেগে গেলেন। হতভম্ব চোখে ফিরল অয়ন। স্যার, তুমি ভাইয়াকে স্যার ডাকো? তুষি ওই সার আর এই সারের পার্থক্য ধরতে পারল না। মাথা নাড়ল ছোট্ট করে। অয়ন চোখ কপালে তুলে বলল, এরপরও সুস্থ আছো কি করে? ভাইয়া তো এতদিনে তোমাকে গুলি করে মেরে দেওয়ার কথা। তুষি ছটফট করে বলল, আমি যাই, উনি ডেকেছেন। বেশি দেরি করলে সত্যি সত্যি গুলি করে দেবে। অয়ন কিছু বলতেই যাচ্ছিল, পূর্বে বিক্ষিপ্ত পায়ে ছুটল মেয়েটা। গতির তোড়ে ফুলটাকেও ফেলে গেল ফের। অয়নের সব স্ফূর্তি মুছে গেল বোধহয়। ভাইয়ার এখনই ডাকতে হলো। চোখ সরিয়ে আনতে খেয়াল পড়ল পায়ের দিকে। ওর দেওয়া হলদে সতেজ ফুলটা এখন নেতিয়ে পড়ে আছে মাটিতে। দীর্ঘশ্বাস ফেলে বলল, দুই হাতে জায়গা পেলি না, তাহলে আমি মনে জায়গা পাবো কিভাবে? ইয়াসির হনহনে পায়ে নিচে নেমে এসেছে। শরবতের মতো ঠান্ডা হওয়া কফির মগটা সেন্টার টেবিলে দুম করে রাখলো। এর মাঝেই বাইরে থেকে হন্তদন্ত গতিতে দৌড়ে এসে হাজির হলো তুষি। ততক্ষণে বাড়ির অর্ধেক মানুষ সজাগ হয়েছে। রেহনুমা তনিমা খাবার সাজাচ্ছিলেন টেবিলে। ইয়াসিরের আওয়াজে কাজ ফেলে ঘুরে তাকালেন তারা। সে মেঘমন্দ্র গম্ভীর স্বরে বলল, কার অনুমতি নিয়ে বাইরে গেছিলে? তুষি ঘাবড়ে শেষ। কথা বলতে গিয়েও তুতলে উঠল। আমি তো। রেহনুমা নির্বিকার। তুষি গোল্লায় গেলেও তার কিচ্ছু না, কিন্তু তনিমা এগিয়ে এলেন জলদি। বললেন, আমি ওকে যেতে বলেছি। ইয়াসির অবাক হলো। তুমি কেন? কেন মানে? মেয়েটা সারাদিন ঘরে বন্দি হয়ে থাকে, একটু বাইরের আলো বাতাসও তো দরকার আছে নাকি? স্কুলে ভর্তি করালেই ক্লাস করতে যায় না, সামান্য বাগানে গেলে কি হয়? সব সময় এরকম চার দেওয়ালের বন্দি হয়ে থাকলে তো মাথা খারাপ হয়ে যাবে। ইয়াসির শক্ত কণ্ঠে বলল, এই চোরের মাথা এমনিতেই খারাপ, নতুন করে খারাপ হওয়ার কিছু নেই। বাইরে যেতে যে বলেছে, যদি পালিয়ে যেত। ও মা, পালাবে কেন? কেন পালাবে না? একে আমি এক ফুটও বিশ্বাস করি না।
শেষটুকু তুষির দিকে চেয়ে কেমন খটমট করে বলল ইয়াসির। বেচারি মেয়েটা ঠোঁট উল্টে ফেলল অমনি। অথচ তনিমা মিটমিটিয়ে হেসে বললেন, কিন্তু আমার তো মনে হয় তুই ওকে সবচেয়ে বেশি বিশ্বাস করিস। চোখ ছোট করে চাইল ইয়াসির। মানে? তনিমা বললেন, মানেটা আমাদের থেকে তুই ভালো জানিস। সারাটা দিন মেয়েটাকে চোর চোর বললেও ঠিকই তো যখন ওর ওপর চুরির আরোপ পড়লো তখন সবার সাথে কেমন হম্বিতম্বি করলি। বিশ্বাস না থাকলে এটা হয়? ইয়াসিরের কণ্ঠ একরোখা। সেটা আলাদা ব্যাপার ছিল। এটাও আলাদা ব্যাপার। একটু বাগানে যাওয়া নিয়ে এত রাগের কি আছে? আর ও যদি পালাতোই তাহলে এখনো এখানে দাঁড়িয়ে আছে কি করে শুনি? তুষির চোখ দুটো বিশ্রামহীন খুঁড়ছিল। মা ছেলের বাগবিতণ্ডায় কলের পুতুল সে। হতবাক চোখে একবার ইয়াসিরকে দেখছে, পরের বার তনিমাকে। ইয়াসির আশ্চর্য চোখে বলল, আজব তো, তুমি ওর হয়ে এভাবে ঝগড়া করছো কেন? তনিমা নিজেকে দমালেন, চোখ মুখ ঠিক করে বললেন, তাহলে ওকে কিছু বলবি না, খবরদার কিন্তু। তুষি এতক্ষণে কথা বলার সুযোগ পেল। মিনসে মুখে বলল, আপনি না চাইলে আমি আর যাব না। চট করে তাকালো ইয়াসির, ভ্রু বেঁকে চলে এলো গুছিয়ে। আমি না চাইলে মানে? তনিমা গদগদ হয়ে বললেন, কত লক্ষ্মী মেয়ে, কি সুন্দর স্বামী সব কথা শুনে। আহা, কত ভালো বউ। ইয়াসির নির্বোধ বনে বলল, স্বামী বউ এখানে সব কথা আসছে কেন? আমি আনছি তাই। ও বিরক্ত হয়ে বলল, মা, তোমার মাথা ঠিক নেই। যাও, যেটা করছিলে তাই করো। তা করছে, কিন্তু ওকে ধমকাবি না বলে দিলাম। তনিমা গেলেন। আজ যেন তুষির উপর তার দরদ কয়েক পারত বেশি দেখা গেল। ইয়াসির বুঝল না এই আচমকা মায়ের রূপ বদলের কারণ কি। তুষি হাতের আঙ্গুল কচলাচ্ছে, চোরাচোখে নজর ইয়াসিরের শক্ত চিবুক পানে। ইয়াসির তাকাতেই মাথা নামিয়ে নিল। কানে এলো রুক্ষ ভাষার শব্দ। মা যেতে বলেছে শুনে কিছু বললাম না, তবে এভাবে যখন তখন বাইরে বের হবে না। আর তোমার পড়া সকালে উঠে পড়তে বসতে পারো না, নাকি স্কুলে ভর্তি হওয়ার সাথে সাথে পড়ার ইচ্ছে গায়েব হয়ে গেল? ইয়াসির বকছিল, সেই বকাঝকায় একটু মিষ্টতা নেই। অথচ একবার তাকিয়েই মনের খেই হারিয়ে ফেলল তুষি। ফের একচোট মন্ত্রমুগ্ধতায় ভরে এলো অন্তপুর। চোখ জোড়া থেমে গেল। ঝলকে যাওয়া দৃষ্টিতে এক ধ্যানে চেয়ে রইল মেয়েটা। ওর কানে ইয়াসিরের কোনো কথা যাচ্ছে না। পৃথিবীর সব যেন তুচ্ছ। ইয়াসিরের চোখের ভাঁজ, প্রতিটি শব্দ, সব যেন কবিতার স্বচ্ছ কোনো নীড়, যার মোহে তুষির অন্তঃপটে কোথাও একটা গুনগুন করে বাজছে। ইয়াসির হঠাৎ তাকালো। তুষি হাঁ করে থাকা দেখেই ভাঁজ বসালো কপালে। নিচের ঠোঁটটা কামড়ে কিছুক্ষণ চেয়ে রইল নিজেও। সেই চাউনিতে তুষি থতমত খায়। এলোমেলো এই চিত্ত হতে বাঁচার ছোতোয় পাশ কাটাতে নেয় ক্রস্ত বেগে। তুরন্ত হাতটা টেনে ধরল ইয়াসির। তুষি থমকে দাঁড়ালো, স্তব্ধ হলো। বিস্ময় হতে ন্যায় হাতের পানে চাইল ফিরে। অমনি কবজি ধরে এক টান মারল ইয়াসির। তীরের গায়ে আছড়ে পড়া ঢেউয়ের মতো এক ঝটকায় ওর শক্ত বুকে এসে পড়ল তুষি। খোলা চুলের একাংশ এসে হামলা ছুড়ল কপালে। বড় যত্নে নিখুঁত মনোযোগে সেই চুল সরিয়ে কানে গুজে দিল ইয়াসির। নিঃশ্বাসের এই অন্তরঙ্গতায় তুষির প্রাণ ওষ্ঠাগত। প্রথম ইয়াসিরের এতটা সান্নিধ্য, এতটা কাছাকাছি আসায় বুকের দ্রিম দ্রিম শব্দটা যে স্পষ্ট শুনতে পাচ্ছে। ইয়াসিরের নিটল ঠোঁটের নিশানা তুষির মসৃণ কপাল, যেন এক গভীর ছোঁয়ার অপেক্ষায় ওরা। অনুভূতির গাঢ় এক স্পন্দনে মেয়েটার পায়ের পাতা শিরশির করে উঠল। তপ্ত অধরের স্পর্শ পাওয়ার আকাঙ্ক্ষায় ঢোক গিলে চোখ খিচে বুঝে নেয় সে। কেউ ধমকে ওঠে তক্ষণি, এই চোর, কথা কানে যাচ্ছে? তুষির বুক ছ্যাদ করে উঠল, চোখ মেলল ধরফড়িয়ে। তরাক চাউনি জোড়া অমনি বিধ্বস্ত হলো। সে কোথায় আর ইয়াসির কোথায়? কিসের সে কাছাকাছি? বিটকেলটা তো ওর থেকে এক হাত দূরে দাঁড়িয়ে। তাহলে সব কল্পনা? তুষি লজ্জায় মাটিতে মিশে গেল। যে মানুষটা ওর দিকে ভালো করে তাকায়ও না, ও কিনা তাকে নিয়ে চুমো চামাটি অবধি ভেবে ফেলেছে। কুণ্ঠার তোরে মেয়েটা আর দাঁড়িয়ে থাকতে পারে না। পালানোর অজুহাতে ঝড়ের বেগে ছুট লাগালো অমনি। এই হঠাৎ হঠাৎ কাণ্ডে আরেক দফা তবদা খেল ইয়াসির। দাপুটে ভ্রুজোড়ায় খেলে গেল বোকা বোকা চিহ্ন। বড় তাজ্জব হয়ে ভাবল, এই মেয়ে আজকাল এমন করছে কেন? ইউষা ছাদে উঠেছিল গাছে পানি দিতে। এটা তার দৈনিক রুটিন। হঠাৎ
কার্নিশ ছাপিয়ে নিচের বাগানে চোখ পড়তে দেখলো অয়ন পড়ছে। অমনি সব ফেলে এক ছুটে নেমে এলো মেয়েটা। উড়ন্ত পাখির মতো ডানা মেলে দৌড়ে এসে থামলো ওর পাশে। হাত তুলে ডাকলো, অয়ন ভাই। বইয়ে মগ্ন অয়ন চোখ তুলে চাইল, ভ্রু উঁচিয়ে বলল, তুই এত সকালে, কি ব্যাপার? তোমাকে দেখতে এলাম। আমাকে? ইউষা বোকা বোকা হাসলো। না মানে ভাবলাম তুমি একা আছো, বসে বসে কি করবে। অয়ন চোখের ইশারায় পাশের চেয়ার দেখালো। বস। বসল মেয়েটা। তার শরীরের কোথাও এক প্রস্থ জড়তা, গাল জোড়ায় লজ্জা কয়েক শতক। দৃষ্টির কোণে নরম আহ্লাদ মেখে অয়নকে দেখল কয়েকবার। এই একটা মানুষ যার কারণে পুরো বিশ্বকে ইউষা ওলট পালট করে দিতে পারে, যার চোখে লুকানো তার বিশ্বাস, তার ভালোবাসা, তার ভবিষ্যতের সমস্ত চাওয়া পাওয়া। অয়ন প্রশ্ন ছুড়ল তখনই, তোর ফিউচার নিয়ে কি প্ল্যান? বড় হয়ে কি হবে? ইউষা বিরক্ত হলো, চরসূচক শব্দ করে ভাবল, এসব কি প্রশ্ন? কোথায় জিজ্ঞেস করবে তোর কেমন ছেলে পছন্দ, আরও ইনিয়ে বিনিয়ে বলবে আপনার মতো, তা না ধ্যাক। কণ্ঠে অসন্তোষ নিয়ে বলল। জানি না, কিছু একটা হতে পারলেই হবে। অয়ন হতাশ চোখে চাইল। তোর লজ্জা করবে না ইয়াশা? আমি আর ভাইয়া এত ভালো রেজাল্ট করলাম, আর তুই যদি... ইউষা পুরোটা শুনল না, ব্যগ্র চিত্তে প্রশ্ন করলো মাঝপথে। তোমার সব বন্ধুদের কি বিয়ে হয়ে গেছে অয়ন ভাই? অয়ন তবদা খেয়ে বলল, আমি তোকে কি বললাম আর তুই কি বলছিস? ইউষা অপ্রস্তুত হাসলো। না আসলে আমি ভাবছিলাম যে তুমি কবে বিয়ে করবে। আমার বিয়ে দিয়ে তোর কি কাজ? ও মনে মনে বলল, আমারই তো সব কাজ, তুমি বিয়ে না করলে আমি কিভাবে বসে সাজবো। ফের শুধালো। আচ্ছা অয়ন ভাই, তোমার কাউকে ভালো লাগে না? এক একটা প্রশ্নে বিস্ময়ের তোরে হোঁচট খেয়ে যাচ্ছে অয়ন। ইউষার মুখে এমন কথাবার্তা ও এর আগে শোনেনি। বইটা বন্ধ করে পুরোপুরি খুঁড়ে বসলো এবার। সন্দিহান কণ্ঠে বলল, তোর হয়েছেটা কি ইউষা? তুই কি কারোর সাথে প্রেম করছিস? মেয়েটার সব উত্তেজনা ফুস করে উড়ে গেল অমনি। ও এতক্ষণ কি বলছিল? অয়ন ভাই কি বুঝলেন? সে কড়া কণ্ঠে বলল, ইউষা, এটা কিন্তু প্রেমের বয়স নয়। এগুলোর জন্য সামনে আরও অনেক সময় আছে। এখন পড়াশোনার সময়, পড়াশোনা কর। ইউষা ঠোঁট ফুলিয়ে বলল। প্রেমে পড়লে বুঝি পড়াশোনা হয় না? অয়নের কণ্ঠে সতর্কতা। এর মানে আমি ঠিক ধরেছি, তাই তো? চাচ্চু জানে এইসব? ইউষার চোখ বেরিয়ে আসার পথে উদ্বেগ নিয়ে বলল, এ বাবা, না না, আমি আবার কার সাথে প্রেম করব? আমি তো ভালো মেয়ে। অয়নের কণ্ঠ সন্দেহী। কত ভাগ সত্যি? সবেগে মাথা ঝাঁকায় সে। 119 ভাগ। আর বাকি এক ভাগ? ইউষা বিড়বিড় করল। ওইটা তো তোমার কাছে। ওকে চুপ দেখে প্রসঙ্গ আর খাটালো না অয়ন। একটু পরে আবার কথা বলল ইউষা। আচ্ছা, সবসময় পড়তে তোমার বিরক্ত লাগে না অয়ন ভাই? না। তাহলে এমন একা একা চুপচাপ থাকো যে এতেও বিরক্ত লাগে না? আমি চুপচাপ থাকি তো কি, কথা বলার জন্য তুই আছিস না। ব্যালেন্স তো হচ্ছে। ইউষা কি বুঝে নিল কে জানে। নিজের মতো হিসেব সাজিয়ে বুকের ভেতরটায় আলোড়ন তুলে ফেলল। ঘাড় নেড়ে ভাবল, তাই তো, দুজনেই কথা বললেই শুনবে কে? অয়ন নিজেই বলল, তাছাড়া মানুষের সাথে বেশি কথা বললে ঝামেলা, কথা বাড়াতে গেলেও ঝামেলা। আসলে মানুষ মানে আস্ত এক ঝামেলা। আমিও কি ঝামেলা? অয়ন ভ্রু বাঁকালো। তা কখন বললাম? ইউষার কণ্ঠ নেমে এলো। চঞ্চল চিত্তে ভাটা পড়ল খানিক। সাগ্রহে শুধালো, তোমার কাছে আমি কেমন অয়ন ভাই? অয়ন হাসে, জবাব দেয় বিলম্বহীন, কেমন? তুই যেমন এমন। ইউষার আশায় জল পড়ল। মুখ ভার করে বলল, এটা কোনো উত্তর হলো? তোর পরীক্ষা কখন? ও ফের বিরক্ত হয়। আবার পড়াশোনা? এসব ছাড়া কোনো কথা জানো না নাকি? তুমি তো পড়ছো, আমি না পড়লে কিচ্ছু হবে না। মুখে জানালো। 2 মাস পর।
অয়নের কথায় বিজ্ঞ ভাব বলল, কোনো চ্যাপ্টার নিয়ে সমস্যা হলে আমাকে জানাবি। একা একা ঘুম মেরে বসে থাকবি না। আমি সব সময় তোর সাথে আছি। তারপর মেয়েটার মাথায় হাত রেখে এক টুকরো আলুর মতো হাসল অয়ন। ভোরের মনোহর সৌন্দর্যে সে হাসি আরও একবার ইউষার প্রাণ কেড়ে নেয়। পরপরই বক্ষভাগের অতলটা ঝুপ করিয়ে তলিয়া যায় বিষাদে। অয়ন ভাই কি চায় কি না চায় ও জানে না। ভালোবাসলে এমন দূরে থাকে কেন, বা ভালো না বাসলে সরাসরি বলে না কেন? কেন এই ধরার মাঝেও আকাশ সমান অধরা ভাব? সৌজন্যতায় উষা হাসল, তবে টেনে টুনে বিমর্ষ চেয়ে ভাবল, এই থাকাকে থাকা বলে না অয়ন ভাই। থাকলে এমনভাবে থাকো যেভাবে মানুষের শরীরে প্রাণ মিশে থাকে, যাকে মৃত্যু ছাড়া কখনো আলাদা করা যাবে না। বিকেলের পরপরই থানা থেকে ইয়াসিরের কাছে জরুরি ফোন এসেছে। সেন্ট্রাল জেল থেকে পালিয়েছে রুহান। খবরটা শুনে খুব তাড়াহুড়ো করে বাড়ি ছাড়ল সে। এখন রাতের প্রায় মধ্যভাগ, ফেরার নাম নেই, অথচ ঘড়িতে টিকটিক করছে 12টার কাঁটা। বাড়িতে শুধু বলেছিল ফিরতে দেরি হতে পারে। এমনটা অবশ্য ওর আগেও হয়েছে। রাত করে ফেরা তনিমার কাছে নতুন ঘটনা নয়, তাই ব্যাপারটা নিয়ে আলাদা করে কেউ ভাবল না। খেয়ে দিয়ে যে যার মতো ঘরে চলে গেল। শুধু একই রকম বসে রইলেন তনিমা, সাথে আরও একটা মানুষ, আরও দুটো চোখ, যারা একটু পরপর আকুল হয়ে উকি ঝুঁকি দিচ্ছে, দেখছে ইয়াসির এলো কিনা। তনিমা ঘুমে ঢুলছেন। তুষি খেয়াল পড়তে তড়িঘড়ি করে এসে দাঁড়ালো সেখানে। পায়ের শব্দ পেয়ে তড়িৎ চোখে মেললেন। রমণী ভেবেছিলেন ইয়াসির। তুষিকে দেখেই সে সজাগ দৃষ্টি নিবল। বললেন, ও তুমি ঘুমাওনি এখনো? আপনি ঘুমাবেন না? না, স্বার্থ আসুক, না হলে আবার না খেয়ে ঘুমিয়ে যাবে। তুষি মাথা চুলকালো, যেন কথা সাজানোর প্রস্তুতি। তনিমা নিজে বললেন, কিছু বলবে? না মানে আমি যদি থাকি আমি ওনাকে ভাত বেড়ে দিব। তুমি পারবে? তুষি প্রফুল্ল স্বরে জানালো। হ্যাঁ, রান্না ছাড়া আমি সব পারি। ভদ্রমহিলা হাসলেন। যাওয়ার ইচ্ছে না থাকলেও মাথা নাড়লেন তাও। এই সুযোগে ছেলে মেয়ে দুটো যদি একটু কাছাকাছি আসে। আচ্ছা, যাচ্ছি তাহলে। ঠোঁটে হাসি পিষে উঠে গেলেন তিনি। তরুণ তার জায়গায় তুষি পা তুলে আসন করে বসল। ওর ঠিক সামনে কিছুটা দূরে একটা বিশালাকার শোকেজ রাখা আছে। কাচের মধ্য দিয়ে নিজেকে আবছা রূপে দেখতে পাচ্ছে তুষি। এই যে ও ইয়াসিরের অপেক্ষায় বসে আছে এমন। চেহারায় বউ বউ ভাব এসেছে না? না না, বউরা তো ঘুমটা দেয়। সাথে সাথে গায়ের ওড়নাটা চটপট মাথায় তুলে ঘুমটা পড়ল তুষি। লাজুক হেসে বিড়বিড় করলো। আপনি এসেছেন? আপনার জন্যই বসেছিলাম। পরপরই আবার ঘাড় ঝাঁকালো। না না না, এভাবে বললে ম্যারমেরে লাগবে। ইউনিক কিছু বলতে হবে ওকে। ফের কথা সাজালো। বিটকেল আপনি। না না না, কিসের বিটকেল? এটা বললে ব্যাটা ওর গলা টিপে দেবে। তুষি হাল ছেড়ে দেয়। না, এসব মেলিপনা তুষির দ্বারা হবে না। প্রেমে পড়েও বলদ হয়ে যাচ্ছে। মেয়েটার আনচান করার মাঝে দরজায় লক ঘোরানোর শব্দ হলো। অমনি তটস্থ চিত্তে উঠে দাঁড়ালো তুষি। মনের মাঝে দুরু দুরু ভয়, সাথে একটু আধটু লজ্জা। তখন সকালের ওই কল্পনা আর এই কাণ্ডের পর তুষি আর ইয়াসিরের সামনে আসেনি, কিন্তু এখন বসে আছে ওর জন্যে। সব মিলিয়ে বিটকেলটা না ধমকালেই হয়। তুষি একবার ঘরের দিকে ছুটতে নিয়েও আবার গাঢ় হয়ে দাঁড়ালো। কি করবে না করবে, কেমন হজবরল অবস্থা। ইয়াসির ঢুকলো এর মাঝে। দরজা লাগিয়ে ফিরতে ডিমবাতির আলোতে ওকে দেখে আটকে উঠল তুষি। ঠোঁট কেটে রক্ত পড়ছে, ছুলে গেছে কপালের পাশটাও। বাম হাতের কবজিতে রুমাল পেঁচানো, অথচ সাদা কাপড়টা রক্তে ভিজে দিব্যি লাল হয়ে বসেছে। তুষির মাথায় আকাশ ভেঙে পড়ল। ইয়াসির ওকে দেখছে, কিন্তু খুব আরামসে এড়িয়ে গেল তাও। চুপচাপ পাশ কাটাতে নিলে হতবাক তুষির হুঁশ ফিরল এতক্ষণে। আর্তনাদ করে বলল, এ কি আপনার? তুরন্ত পিছু ফিরে নিজের ঠোঁটে আঙুল চাপল ইয়াসির। তুষি মিউয়ে যায়। ইয়াসির সতর্ক চোখে ওপরের ঘরটা দেখলো একবার, জিজ্ঞেস করলো ধীরে, মা কোথায়? ঘুমাচ্ছেন? ইয়াসির স্বস্তি পেল। ঠোঁট কামড়ে মাথা নেড়ে রওনা করলো আবার। তুষি স্তম্ভিতে নেয় কিছুক্ষণ চেয়ে রইল। মাথায় তার শত শত প্রশ্ন। ইয়াসির কি অ্যাক্সিডেন্ট করেছে নাকি কেউ আবার? ইয়াসির ঘরে এসে আলো জ্বালালো। সোজা আয়নার সামনে গিয়ে ইউনিফর্ম বুক থেকে সরালো একটু। এখানেও ছিলে গেছে।
হুট করে সামনে একটা রিকশা এসে পড়ায় বাইকের টাল সামলাতে পারেনি। ভাগ্যিস মা জেগে নেই, না হলে চিন্তায় পুরো বাড়ি মাথায় তুলে ফেলতেন। ইয়াসির ফার্স্ট এডের বক্স বের করলো, স্যাভলনের মাখা তুলো নিয়ে বুকের ক্ষততে চেপে চেপে লাগালো। তারপর ইউনিফর্মটা আরেকটু কাঁধ থেকে নামালো নিচে। পিঠের কোথাও খুব জ্বলছে, কিন্তু ওই কাটা অংশে হাত যাচ্ছে না। বোতাম খুলতে নিল, আচমকা একটা নরম হাত এসে লাগলো পিঠে। ভেজা তুলোটা আঙ্গুল থেকে টানতেই চমকে পিছু ফেলল ইয়াসির। তুষিকে দেখে এক ঝটকায় সরে গেল দূরে। তুমি আবার এসছো? আমাকে দিন, আমি লাগিয়ে দিচ্ছি। ইয়াসির ইউনিফর্মের বোতাম লাগাতে লাগাতে বলল। আমি বলেছি তোমাকে, যাও যাও চুপচাপ। তুষির মেজাজ চটে গেল, উড়ে পালালো সব ভয়। রোবটের ন্যায় বলল। যাব না। ইয়াসির হতচকিত। কি? যতক্ষণ না ওষুধ লাগাতে দেবেন আমি কোথাও যাব না। ইয়াসিরের চিকন চোখ প্রকট হলো, সে দৃষ্টিতে হতবুদ্ধির ছাপ। সকালেই ওর ভয়ে নেতিয়ে থাকা তুষির সাথে এই মেয়ের বড্ড অমিল। কণ্ঠ গম্ভীর করে বলল। মাথার তার ঠিক আছে? তুষির জবাব এলো সাথে সাথে। না, সব ছিঁড়ে ভর্তা হয়ে গেছে। খাবেন আপনি? আরেকজন ভ্যাবাচেকায় বাকরুদ্ধ ছেলেটা। তুষি কখনো ওইভাবে কথা বলেনি। মেয়েটা শক্ত মুখে বলল। আমাকে ওষুধ লাগাতে দিন, চুপচাপ চলে যাব। ইয়াসির রেগে মেগে কিছু বলতে যাবে, কথা কেড়ে নিল সে। আমি জানি আপনি কি বলবেন। স্ত্রী হতে এসেছ? না, আসেনি। ওই দিন আমার কপাল কেটে যাওয়ায় আপনি আমাকে ঔষধ লাগিয়ে দিয়েছিলেন না, সেটা শোধ করতে এসেছি। তুষি কোনো ঋণ রাখে না। ইয়াসির তপ্ত কণ্ঠে বলল। তোমার বাজে কথা শোনার সময় আমার নেই। যেটা বলেছি চুপচাপ বের হও, আউট। কর্কশ ওই চিৎকারে বুকের গতি লাফিয়ে উঠল তুষির, কিন্তু হার তো মানা যাবে না। বুকে সাহস এনে বলল। ঠিক আছে, দেবেন না তো? আমি তাহলে আপনার মাকে ডেকে আনি। ইয়াসির বিহব্বল হয়ে বলল। মানে তুমি কি আমাকে ব্ল্যাকমেল করছো? তুষির কণ্ঠে সরল জেদ। ওসব মিল অমিল জানি না, আমি ঔষধ লাগাবো ব্যাস। হয় লাগাতে দিন, না হলে যাচ্ছি। ও যেতে নিলেই তাড়াহুড়ো করে হাতটা টেনে ধরল ইয়াসির। অমনি এক ঝটকা বাতাসে বক্ষকোষগুলো দুলে উঠল তুষির। মনে পড়ল সেই সকালের কথা, ইয়াসিরের ওই হাত টেনে বুকের উপর ফেলে দেওয়ার দৃশ্য। কিন্তু হায়, ওসব কি আর হয়? তুষি মুখ ফিরিয়ে চাইতেই হাতটা আবার ছেড়ে দিল ইয়াসির। গলা খাকারি দিয়ে বলল। ঠিক আছে, আমি রাজি। তুষির চেহারায় চাঁদ উঠেছে, চোখের কোণে ঠিকরে আসা জ্যোৎস্না। দুরন্ত পায়ে বিছানায় গিয়ে বসলো, পাশের জায়গাটায় হাত রেখে দুটো বাড়ি দিয়ে বোঝালো। বসুন। ইয়াসিরের চেহারায় বিরক্তি, অনীহা ততোধিক বেশি। শুধুমাত্র মাকে জানাবে না বলে অনিচ্ছা গেলে এসে বসলো পাশে। তুষির আনন্দ কে দেখে, সাথে সাথে ঘুরে বসলো ওর দিকে। ফার্স্ট এডে কী কী করতে হয় সেদিন ইয়াসিরের থেকে দেখেছিল সব। আজ আর বিশেষ অসুবিধা হলো না। তুলো নিয়ে আরেকটু এগোলো ওর দিকে। নিঃশ্বাসের ছুঁই ছুঁই হওয়া আর ইঞ্চিখানিক বাকি। ইয়াসির সরতে গেলে ইউনিফর্মের কলারটা খপ করে টেনে ধরল তুষি। জড়বুদ্ধি ছেলেটা চোখ রাঙিয়ে বলল। কি হচ্ছে এসব? তুষির কণ্ঠ নির্ভীক। রোগীদের বেশি কথা বলতে হয় না, আমাকে আমার কাজ করতে দিন। ইয়াসির স্তম্ভিত, বিস্মিত। বিমূর চাউনি শৃঙ্গে প্রায়। তুষি নিজেকে স্বাভাবিক দেখালেও স্বাভাবিক সে নেই। তার বুক কাঁপছে, কাঁপছে হাতের আঙ্গুল। একচোট উত্থাল পাতাল অনুভূতিতে মরে যাচ্ছে ভেতরটা। ইয়াসিরের তাজ্জব চোখের চাউনি আস্তে ধীরে মুছে গেল। শান্ত হলো চেহারা। চুপ করে সামনের মেয়েটার পানে চেয়ে রইল সে। ভীষণ ঠান্ডা খাড়া দুটো চোখ। ভাষা নেই বা পড়ার মতো বোধ নেই তুষির। কোনো রকমে হাতটা বাড়িয়ে ঠোঁটের কোণে তুলোটা ছোঁয়ালো সে। জায়গাটা জ্বলল বোধ হয়। ইয়াসিস বলে শব্দ করলো একটু। তুষি উদ্বিগ্ন হয়ে বলল। লাগলো? ভ্রু গুটিয়ে দুপাশে মাথা নাড়ল ইয়াসির। তুষি তাও ফু দিল। ঝটকার মতো উড়ে আসা শীতল ওই স্বল্প হাওয়ায় চোখ বুজে মুখ ঘুরিয়ে নিল ইয়াসির। তুষির ভেতরের উন্মাদনা চাপা দিতে চাইছে, চেষ্টার সবখানি খাটাচ্ছে নিজেকে সংযত রাখার আশায়। ঠোঁট থেকে তার হাতটা এরপর নেমে এলো বুকে। বোতাম খুলে ঠিক বা পাশের জায়গা থেকে ইউনিফর্মটা সরালো। বেরিয়ে এলো লোমহীন ফর্সা নগ্ন বুক। ঢোক গিলল তুষি। তুলো ছুঁয়ে মাথা নামিয়ে ফু দিল একই রকম। ইয়াসির আরও শক্ত হয়ে গেল।
হাত মুঠো করে চেয়ে রইল আরেক দিক। তার শরীরের একাংশ ভরে গেল তুষির যত্নের ছোঁয়ায়। তারপর রক্তে ভেজা রুমালটা খুলল সে। ঝর্ণার মতো একটা লাল রেখা ক্ষত বেয়ে নামলো অমনি। সঙ্গে সঙ্গে সেখানটায় নিজের ওড়না চেপে ধরল তুষি। ইয়াসির বলল, হচ্ছেটা কি? ওড়নায় লাগছে তো। তুষি নিরুদ্বেগ। লাগুক না। রক্ত কি উচ্চ করে কাপড়ও লাগায়? তুষি মুখ তুলে চাইল। নিভু কণ্ঠে বলল, কি হবে? আপনারই তো রক্ত। নিস্তব্ধ কামরার জানালাগুলো বন্ধ। একটা টু শব্দ আসার জনি। হু হু করা বাতাসও যেন থমকে আছে কিছু সময়। ঠিক যেমন করে থমকে রইল ইয়াসির। তুষির শেষ একটা লাইনে স্তব্ধের ন্যায় স্থির হলো তার শিকারী চোখ। দৃষ্টিতে এক প্রস্থ বিস্ময় নিয়েই সামনের তরুণীর পানে চেয়ে রইল সে। তুষির তাতে ভ্রুক্ষেপ নেই। মনোযোগ দিয়ে ওড়নায় মানুষটার রক্ত মুছছে মেয়েটা। ক্ষততে যখনই তুলো ছোঁয়াবে আচমকা খপ করে ওর কবজি ধরে ফেলল ইয়াসির। তুষি থামল, চাইল চোখ তুলে। চোখ মুখে বিস্তর দ্বিধাদ্বন্দ্বের মাঝে তুরন্ত তার পেল। ফর্সা হাতটা ছিটকে ফেলার মতো শরীর থেকে হটিয়ে দিল ইয়াসির। তড়াক করে উঠে দাঁড়ালো হঠাৎ। ঠান্ডা হাওয়ায় ছুরির মতো চিরে গেল তার গলার স্বর।